প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমুদরিয়া নিউজে আজকে সিনেমা বিভাগ একটা শুরু হলো। এই সিনেমা বিভাগে আজকে আমাদের এই স্টুডিওতে অতিথি কবি, লেখক, শিল্প সাধক শুভময় সরকার। নমস্কার। নমস্কার। শুভময়, ভীষণ আমন্ত্রণ জানাই তোমাকে আমাদের আমুদরিয়া স্টুডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই তোমার সাথে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ভীষণ মজার বিষয়। বিষয়টা হচ্ছে, আমরা বলতে চাইছি যে সিনেমায় ভিলেনরাই কি এখন হিরো? এই বিষয়টা থেকে তোমার কাছে আমরা একটু কথাবার্তা বলবো, গল্প বলবো। সেই যদি তুমি 16-এর সময় থেকে ধরো, 70s, তারপরে 80s 90s একটা প্রেম পর্ব গেছে, এবং 70s 60s 70s একটা খুব লড়াই সিনেমা ছিল সেই সময়, ডাকু, মঙ্গল সিং, অমুক সমুক ইত্যাদি। এবং তারপরে 2000 সন থেকে আমরা কিন্তু নতুন ভাবে আবার পেলাম এই পুষ্পার মতো সিনেমা, বা আরো এইরকম যেটার মধ্যে তো ভায়োলেন্স ভরপুর। প্রেমের জায়গাটাকে ভায়োলেন্স একেবারে গ্রাস করে নিয়েছে। তুমি কি বলবে? আসলে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, বা আমাদের দেশের যে চলচ্চিত্র জগৎ, সেটাকে ছাপিয়ে একটু আন্তর্জাতিক স্তরে যাই, দু একটা উদাহরণ দিই, বা একটাই উদাহরণ দিই। এটা কিন্তু আমরা দেখেছি। আমরা যদি গডফাদার দেখি, মারিও পুজোর লেখা, সেটা যখন চলচ্চিত্রায়ন হলো, আমরা কিন্তু দেখছি সিসিলির ঘটনা, এবং সেখানে মাফিয়া রাজ। কিন্তু এই মাফিয়া তো মানে আক্ষরিক অর্থে গুড অ্যান্ড ব্যাড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গুড অ্যান্ড এভিল, এইভাবে যদি ধরা যায়, মানে হিরো অ্যান্ড ভিলেন, এই কনসেপ্টে যদি ধরা যায়, তাহলে তো তারা সেই অর্থে হিরো নন। ঠিক তাই। ঠিক। আমি সেই প্রেক্ষিত ছেড়ে যদি আসি, ঠিকই বলেছ যে 75-এ বোধহয় সম্ভবত রিলিজ করলো সোলে। আমার তার আগে ফিল্ম সম্পর্কে আছে অনেকই ব্যাপার, কিন্তু আমি বলছি প্রথম ইন্ডিয়ান কমার্শিয়াল মুভিতে একটা ব্রেক সামগ্রিকভাবে সোলে, একদম। এবং এই ফিল্ম তার 50 বছর বোধহয় হয়ে গেল। আমার একটা প্রসঙ্গক্রমে একটা মনে পড়ছে একটা ব্যাপার, যে একটি মেয়ে দিল্লি ইউনিভার্সিটির একটি ফিল্ম সেমিনারে তাকে দেখেছিলাম। এটি দিল্লি ইউনিভার্সিটির সম্ভবত রিসার্চ স্কলার ছিলেন তখন, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তো তাকে আলোচনার মাধ্যমে তাকে মধ্যে তিনি হঠাৎ একটা কথা বললেন যে দেয়ার আর টু ক্লাসিক্স, ফার্স্ট ক্লাসিক্স ইন কমার্শিয়াল মুভি অ্যান্ড ইন আর্ট মুভিকে যদি সেভাবে বলা যায়, একটা সোলে আর একটা পথের পাঁচালী। ঠিক, দুটো ব্রেক ইন্ডিয়ান মুভিতে। তারপর তার মতন করে অনেক ফিল্ম হয়েছে, ওই পথ অনুসরণ করে নতুন পথের সৃষ্টি হয়েছে। কিন্তু আমি যদি বলি যে সোলেতে আমার দেখা প্রথম ফিল্ম যেখানে অমিতাভ বচ্চন, ওই স্টারডম, সেই সময়কার ধর্মেন্দ্র, এই সব কিছু, জয়া বচ্চন, সমস্ত কিছুকে মাথায় রেখে গান, মিউজিক, সমস্ত কিছুকে করে ছাপিয়ে যে একজন কিছু, সে গব্বর সিং। ঠিক, আমজাদ খান। এবং তুমিও দেখেছো, আমরা যখন তখন স্কুল জীবন, মুখে মুখে কিন্তু গব্বর সিং এর ডায়লগ গুলো অন্য কারো ডায়লগ না। गब्बर कितने आदमी थे, यहाँ से 50 कोस तक दूर, जब कोई बच्चे रोती है तो माँ ने उसके कही थे कि बेटा तो सो जा, नहीं तो गब्बर सिंह आ जाएगा। ঠিক, একদম। এই যে মুখস্থ, এই যে প্রথম আমরা দেখলাম যে ভিলেন হিরোকে ছাপিয়ে গেল, তথাকথিত কোট ভিলেন, এবং দর্শকের কাছে ভিলেনরা হিরো হয়ে গেল একদম। এবং এটা কিন্তু তুমি দেখো, যদি আমরা হলো কিনা জানি না, বেশি গুরুত্ব পেল, হিরো হলো, কিছু ক্ষেত্রে হিরো হলো। আমি পুষ্পার প্রসঙ্গে আসবো এই সময় যখন আলোচনা করব। এবং তুমি দেখো যে আমাদের ভারতীয় চলচ্চিত্র, কমার্শিয়াল চলচ্চিত্র, বেশিরভাগটাই কিন্তু শেক্সপিয়ারের সমস্ত স্টোরি স্টাইলকে অনুসরণ করে, ওই ফরম্যাটটাকে নিয়ে তৈরি। ক্রাইম, তখন তো সে হিরোই রয়ে গেল, ম্যাকবেথ,
হ্যাঁ আমরা তো দেখছি ওথেলো, হ্যাঁ এরকম ভিলেন বলা যায় কিনা জানি না, কিন্তু সিচুয়েশন তাকে এমন একটা জায়গা, অপরাধ প্রবণ অ্যান্টি হিরো বা এই অপরাধ প্রবণ একটা জায়গায় নিয়ে চলে গেল। এবং সেটা পরবর্তী সময়ে তুমি দেখো ওই 70 দশক আমরা পেরোলাম, 80 দশকের মাঝামাঝি পর থেকে 90 দশক আবার একটা কিন্তু প্রেমের একটা সময় জোয়ার চলে এলো, প্রচুর প্রেম চলে এলো, তখন অসাধারণ অসাধারণ প্রেমের গান এই সমস্ত তৈরি হলো। তারপরে আবার এই যে 2000 সন যখনই আমরা ঢুকে পড়লাম, তখনই আবার দেখো এমনকি সঙ্গীতের মধ্যেও ভায়োলেন্স, যেমন এই যে শিব স্তোত্র, এটা তুমি খেয়াল করে দেখো যে ওইটার মধ্যেও একটা ভায়োলেন্স ব্যাপার কিন্তু চলে এসছে। এবং হিন্দি সিনেমাতেও সেই ভায়োলেন্সটা কিন্তু প্রবল আকারে ধারণ করেছে, এবং যেখানে দেখানো হচ্ছে যে বলতে কি ভিলেনদেরকে হিরো তৈরি করা হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মেও তাই। এই ব্যাপারে কি বলবে? পুষ্পার প্রসঙ্গ নিয়ে যদি বলো তুমি। আসলে না, আমার মনে হয় যত সময় যাচ্ছে, এবং এটাকে জানি না সাইকো অ্যানালাইসিসে মনস্তত্ত্ববিদরা সেভাবে কি বলবেন, তবে আমার মনে হচ্ছে যে ভায়োলেন্স চিরকালই ছিল, কিন্তু ভায়োলেন্সকে একটা গ্লোরিফিকেশন করার একটা জায়গায় যাচ্ছে একদম। এবং সেখানে যে প্রচুর অ্যাকশন করছে তাকে কোথাও যেন একটা সত্তাতে আমরা দেখছি যে একজন অ্যাকশন হিরো, মানে সে যে শুধুমাত্র তারও কিন্তু ক্রাইম আছে, সত্তাতে দেখছি। হ্যাঁ, এই যে ক্রাইম গুলো হচ্ছে, এই ক্রাইম গুলোকে কোথাও একটা গ্লোরিফাই করা হচ্ছে, কোথাও একটা এরপরে ফোকাস দিয়ে বলা হচ্ছে নো, হোয়াট হি ইজ ডুইং ইট ইজ রাইট, ঠিকঠাক করছে। এই জায়গাটা কি তোমার খুব মানে আন্তর্জাতিক ভাবে রাজনৈতিক কোনো ইন্টারফারেন্স আছে, কোনো গোপন ভাবে কোনো অর্থনীতি, কোনো রাজনীতির ইন্টারফারেন্স আছে এই শিল্পগুলোকে এইভাবে মোল্ড আপ করার জন্য? আসলে সবসময়তেই আমার মনে হয় যে সবসময়তেই রাজনীতি প্রভাবিত করে সংস্কৃতিকে, মানে সংস্কৃতির যে কোনো ধারাকে, শিল্প সাহিত্য, মানে আমি শিল্প সাহিত্যের যে কোনো সাহিত্য, থিয়েটার, সময়কে যেরকম তুলে ধরে একটা, মানে আমরা আশা করি যে শিল্পের যে কোনো আঙিনার কোনো একটা জায়গা থেকে যে সময়কে সে সময়ের প্রতিনিধিত্ব করে। আবার পাশাপাশি একটা জিনিস বিশেষত ফিল্ম হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা মাধ্যম। নাটক মানে থিয়েটারের থেকে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে ফিল্ম, অবশ্যই। তো তার ভাস্ট ব্যাপার, বাজার, অর্থ, মুহূর্তে কোটি কোটি এবং অর্থ এখানে বিনিয়োগ, যেখানে জনপ্রিয়তা আছে বলেই সেখানে বিনিয়োগ হচ্ছে। ঠিক তাই, স্যার ইন্ডাস্ট্রি। তো সেই এত বড় একটা ইন্ডাস্ট্রিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা তো হবেই, সব সময়ই হয়েছে, চিরকালই হয়েছে। তাদের যে ম্যানিফেস্টো ভাবনা, সেই ভাবনায় জারিত করে দেওয়া, ঠিক তাই। এবং কখনো তারা সফল হয়, এবং যেটা আমরা বারবার করে দেখেছি যে কাশ্মীরকে নিয়ে যে সমস্ত ছবিগুলো তৈরি হয়েছে, কিছুতে কাশ্মীর ফাইলস থেকে শুরু করে এত ভায়োলেন্স, এবং ওটিটি প্ল্যাটফর্মে সব থেকে বেশি ভায়োলেন্স। সেন্সর যেহেতু চলচ্চিত্রের জন্য যেহেতু আমাদের একটা ভারতীয় সেন্সর আছে, এখানে বন্ধ করে দেয় অনেক কিছু, সেটা তো কন্ট্রোলড হয় নানাভাবে, নানান সময় যারা পাওয়ারে থাকেন তাদের হাতে হতে পারে। ঠিক তাই। আচ্ছা, এই যে এই চলচ্চিত্রগুলো মানে খুব বাণিজ্যিক ভাবে চলার পেছনের তোমার কি কোনো একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে? যেমন পুষ্পার কথাই আমি বারবার করে পুষ্পার কথা বলছি, যে পুষ্পা একটা হালফিলের ছবি, সেজন্য পুষ্পা বলছি, যে পুষ্পার মধ্যে যে এত ভায়োলেন্স, এবং সেখানে পুষ্পা যেটা করছে সেটা তো আইনগত ভাবে এবং প্রশাসনিক ভাবে ঠিক নয়, কিন্তু বেঠিকটাকেই আমরা ঠিক ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এর ভেতরে একটা মনস্তাত্ত্বিক বিষয়টা তোমার কি মনে হয়? এই সময়টা হচ্ছে পোস্ট ট্রুথের যুগ। হ্যাঁ, অর্থাৎ আমাকে ফোকাস করে দেওয়া হচ্ছে এই জায়গাটায়, এবং তার চারপাশের বুনোটটাকে এত নিবিড় ভাবে একটা ফ্রেমিং এর মধ্যে দিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষ না, মানে একটা কথা যে আমার মনে হয় যে কল্যাণ, মানুষ
ম্যাক্সিমাম মানে একটা বিরাট সংখ্যা মানে মূল যারা সিনেমা দেখেন কম বয়সী বেশি বয়সী তাদের প্রাথমিক উদ্দেশ্য এন্টারটেনমেন্ট। অবশ্যই তাই। আজকে আমরা যারা ফিল্ম সোসাইটি মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলাম, প্যারালাল মুভিজ নিয়ে ভেবেছি, ফিল্ম নিয়ে চেষ্টা করি বোঝার বা একটু অন্যভাবে ভাবার চেষ্টা করছি, তারা তো খুব সংখ্যালঘু, খুবই মুষ্টিমেয় কিছু মানুষ। কিন্তু মূল স্রোত যারা হাউসমুখী, মানে আমি এখন আইনক্সি বলি, যেখানে ওটিটি প্ল্যাটফর্মগুলোতেই বলি, এরা কিন্তু মূলত এন্টারটেইনমেন্ট নিতে যায়। এবং আমি এন্টারটেইনমেন্টটা তাকে কিভাবে দেব? কখনো সেটা ক্যাবারে ড্যান্স দিয়ে দিচ্ছি, আইটেম সং আইটেম ড্যান্স। কেন আইটেম সং আইটেম ড্যান্স দেখা হচ্ছে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। একদম না, এটা কিন্তু যাত্রাতেও ছিল। আমাদের যে প্রাচীনতম যে শিল্প ঐতিহ্য, সেখানে মাঝখানে একটা নাচ দিয়ে গেল, বিবেকের একটা ধরে যাওয়া, এটাও ছিল একদম। কিন্তু আমার যেটা, এবং সেটাকে আমি যেটা বলছিলাম তোমার সেই প্রসঙ্গটাকে নিয়ে, যে তাকে পলিটিক্যালি মোটিভেট করে দেওয়া, রাজনৈতিক ভাবনাগুলোতে তার ভিতর তার প্রত্যেকটা দল, মানে যারা যখন যাদের হাতে ক্ষমতাটা থাকে, সেই তাদের যে ভাবনা, তাদের যে দর্শন, সেই দর্শনটাকে কোথাও একটা প্রচ্ছন্নভাবে মোড়কে গিলিয়ে দেওয়া। গিলিয়ে দেওয়া, এবং একজন খুব নিচুর তলার একজন শ্রমিককে বা কিংবা একটা কৃষককে লার্জার দ্যান লাইফ তৈরি করছে এই সিনেমাগুলো। আসলে না, এখানে একটা সুপারম্যান ইমেজ তৈরির ব্যাপার আছে। 70 দশকের পরবর্তী সময়, মানে আমি তোমাকে যদি একটু বলি আন্তর্জাতিকভাবে, তুমি দেখবে ভিয়েতনামে আমেরিকান গভর্নমেন্ট, মানে আমেরিকা ভিয়েতনামের ওয়ারের কথা মনে করো, আমাদের ছোট বয়সে আমরা তখন আমার নাম তোমার নাম ভিয়েতনাম বলেছি, আমরা তখন বলতো। তো সেই সময় আমেরিকা সবচেয়ে বড় থাপ্পড়টা খেয়েছিল সেই সময় ভিয়েতনামের যুদ্ধে। একদম ওই রকম শক্তি নিয়ে গেরিলা যুদ্ধে জাস্ট হেরে গেল, মানে পালিয়ে বাঁচা এমন ওয়ার, প্রচুর মেরে দিয়েছিল, প্রচুর ভিয়েতনাম। আজকের ভিয়েতনাম আর সেদিনের ভিয়েতনাম অনেক আলাদা ছিল। তো সেই সময় দেখা গেল যে এই যে থাপ্পড়টা পশ্চিমী দুনিয়া খেলো আমেরিকান তার লবি, এটা না ওরা খুব একটা সহজ ভাবে নিল না, ঢোক গিলে নিল। ঢোক গিলে নিয়ে তখনকার মতন তারপরে তারা কিছু ফিল্ম বানানো। তুমি দেখো সেই ফিল্মগুলো পরবর্তী সময়, হ্যাঁ, এই যে ধরো হ্যাপার্স ব্লাড, র্যাম্বো, কি এমন একটা সুপারম্যান ইমেজ তৈরি করলো যে হ্যাঁ, এটা একেবারে ব্লুপ্রিন্ট সেই সুপারম্যানের একটা ইমেজ, যে তার কাছে শরীরে সমস্ত অস্ত্রশস্ত্র সজ্জিত, একা যে একটা কমান্ডো একটা পুরো মিলিটারি ক্যান্টনমেন্ট বা অপোজিশনের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। মানে হি ক্যান, বাস্তবে এটা সম্ভব নয়। ঠিক ঠিক ঠিক, মানে অপোজিশনের তো আর্মস আছে, তারাও তো আর সেনাবাহিনী বসে সেখানে যে সে ঢুকে তছনছ করে দিয়েছে। অর্থাৎ আমাকে এই হারটাকে যেভাবেই হোক কম্পেনসেট করতে হবে, বোঝাতে হবে আমরা হারিনি, আমরা করতে পারতাম, ছেড়ে দিয়ে চলে এসেছি। এবং মানুষের কাছে এই এই প্রতিবেদনটাই তারা ওই র্যাম্বো দিয়ে পৌঁছলো। র্যাম্বো ফার্স্ট ব্লাড আমরা দেখছি স্ট্যালোনকে দিয়ে কি অভিনয় করিয়েছে। তারপরে এলো এটা সিলভেস্টার স্ট্যালোন করলো, তারপরে সোয়েটজেনেগার এলো, সোয়েটজেনেগার আবার আরেক রকম ভাবে। আবার দেখো এখানে তুমি একটু মানে বারে বারেই যে প্রসঙ্গে উঠে আসছে যে পুষ্পা, পুষ্পা এই যে তার জেস্টার, ওই যে তার যে ম্যানারিজম, গলার ভিতর হাত দেওয়া, এই যে স্টাইলটা, এটা কেন এমন ভাবে, কিন্তু এই যে সে কিন্তু সেই অর্থে মানে ক্রাইমগুলোর সঙ্গে সে জড়িয়ে যাচ্ছে, বা তার অ্যাকশনের সঙ্গে। আগের অ্যাকশন তুমি দেখো 70 দশকের আগের যে অ্যাকশন, সেখানে পরিষ্কার ও ভিলেন, এ হিরো, এই ন্যায়ের পক্ষে, অন্যায়ের, এবং শেষ পর্যন্ত মানুষ হল থেকে, আমাদের মনে পড়ে ছোট বয়সে সিনেমা হল থেকে যখন বড়রাও বেরোতো বা আমরাও বেরোতাম, দাদা দিদিরা বেরোতো, শেষ পর্যন্ত কার পরাজয়, মানে অন্যায়ের পরাজয়, ন্যায়ের জয় হলো। সময় যত এগোলো এই কনসেপ্ট গুলো ঘেটে গেল। সেটা কখনো কখনো সিনেমার প্রয়োজনে, কখনো কখনো দেখার দৃষ্টিতে, এবং নানান যুক্তি দেওয়া যায়। ধরো আজকে তুমি যেটাকে সত্য মনে করছো, আমি সেটাকে সত্য মনে নাও করতে পারি। তুমি যেটাকে ন্যায় মনে করছো, আমি সেটাকে ন্যায় মনে নাও করতে পারি। সেভাবেও দেখা যায়। একদমই তাই। পার্সপেক্টিভটা আমি কোন পার্সপেক্টিভে দেখছি, একদম পার্সপেক্টিভটা আমি কোথায় আছি, আমার অবস্থান কোথায়। আবার দেখো রাজনৈতিক দলগুলোর কথা বলছি, যে তাদের যেরকম দর্শন নিয়ে তুমি যদি কথা বলতে চাও, দেখো ভাই আপনি এই দর্শনটাকে প্রমোট করছেন, সে তোমাকে 10টা যুক্তি এমন অকাট্য ভাবে দেবে
তখন তোমার মনে হয় আরে আমি যা ভেবেছিলাম তাহলে কি ভুল, ওরটাই কি ঠিক। আবার ঠিক উল্টো লবিতে তুমি যখন যাচ্ছ, তারা তাদের যুক্তিটাকে এমন ভাবে সাজাবে, কারণ এগুলো না খুব ওয়েল হোমওয়ার্ক করা। একদমই তুমি দেখো যে টিভি চ্যানেলগুলোতে রাজনৈতিক লড়াইগুলো হয় না, তর্ক, সেখানে কিন্তু কাউকে আমি দেখি না যুক্তিহীন, সবাই নিজের যুক্তি। একদমই তাই, হোমওয়ার্ক খুব স্ট্রং। একদম তাই। এবং চলচ্চিত্র কিন্তু আমাদের যেটা মনে হয় আর কি, আমাদের যেটা মনে হয়েছে, মূলত সিনেমা বিষয়টা নিয়েই তোমার সাথে কথা বলা, যেহেতু এই যে একটার পর একটা দশক ধরে আমরা কখনো প্রচুর ভায়োলেন্স, কখনো একদম প্রেম, সিলসিলার মতো এরকম ছবি তৈরি হচ্ছে 80s-এ, একদম হ্যাঁ। এবং পরেই আবার দেখা গেল যে যখন আমরা 2000 সনে ঢুকে গেলাম, তখন ভীষণ রকম ভায়োলেন্ট ছবি, যা ছবির মধ্যে ভায়োলেন্স তৈরি হয়ে গেল। মানে তুমি যদি মেইন স্ট্রিম আর প্যারালাল স্ট্রিম আলাদা না করো, পরপর কিছু ছবি হলো আক্রোশ, তারপর হলো তার আগে হলো বোধহয় আক্রোশের আগেই অ্যালবার্ট পিন্টো কা গুস্তা কিউ আতা হ্যায়, পাশাপাশি হলো মন্থন। মানে প্যারালাল একটা জায়গাও কিন্তু সবসময় রয়ে গেছে। না, সে তো থাকবে, সেখানে কিন্তু ভিলেন হিরোর এরকম কোনো ব্যাপার নেই। সেখানে গ্রামের মুখিয়াকে একটু ভিলেন হিসেবে দেখিয়ে দিচ্ছে যে। তবে ঠিকই বলছো। তবে এই প্রসঙ্গটা কিন্তু আমরা এই আলোচনার মধ্যে উঠলে পরেও তুমি দেখতে পারবে যে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি থেকেই কিন্তু এই যুদ্ধের প্রবণতা, একে মেরে ফেলা, ওকে মেরে ফেলা, কর্ণের কাছে তুমি বলো কর্ণ সত্যের পক্ষে না অসত্যের পক্ষে, তুমি বলো তো যে কি চরিত্র, সেই চরিত্রটা কি অদ্ভুত। তার দিক থেকে সে হয়তো ঠিক আছে, হ্যাঁ, আবার রাবণের দিক থেকে রাবণ হয়তো ঠিক আছে। হ্যাঁ, এই বিষয়গুলো শকুনির জায়গা থেকে যদি ভাবো, শকুনি তার মতন করে একটা পরিকল্পনা করেছিলেন। হ্যাঁ, এবং সে ভারী চমৎকার। এবং এখন কিন্তু তুমি দেখো, এটা আমি তো ভালোই বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এখন দেখো চরিত্রগুলো কিন্তু এখন প্রত্যেকটা চরিত্র না ভীষণ রকম ভাবে সাইকোলজিক্যালি ডাইনামিক, একবজ্ঞা না। এবং আগে যেমন ভালো মন্দ দুটো, এখন তা না। এখন কিন্তু তুমি তোমার মতন করে, আগে হয় সাদা নয় কালো, এখন এর মাঝখানে অফ হোয়াইটও আছে, হালকা কালো আছে, প্রচুর লেয়ার, প্রচুর অনেকগুলো মাল্টি লেয়ার, বহুস্তরীয় পোস্টমডার্নিজমের একটা উত্তরাধুনিক সময়ের একটা বড় ব্যাপার। ঠিক। আপনারা এইভাবে বলা যায় কিনা বলি যে, মানে আমার মনে হয় তো যে ভিলেন হিরো হয়ে গেছে, বা হিরো ভিলেন, মানে যদি এরকম হয় যে এখন কি ভিলেনই হিরো, সেটা পুরোপুরি হয়তো ঠিক নয়, কিন্তু বলা যেতে পারে যে ভিলেনের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক তাই, একদমই তাই। এবং হিরোর কনসেপ্টও চেঞ্জ হয়েছে, হিরো মানেই সে। আমরা যদি ধরো রবিন হুডের কথা ভাবি, হ্যাঁ, সেখানে একদিকে সে তো ডাকাতি করছে, মানুষ মারছে, অ্যান্টি হিরো বলা যায়, সেইটাই কিন্তু এখনো চলছে, প্রতিনায়ক এখনই চলছে। কিন্তু আমরা ভীষণ সুন্দর একটা আলোচনার মধ্যে ছিলাম, বিষয়টা খুব ভালো, কবি, লেখক, শিল্প সাধক শুভময় সরকারের সাথে। আবার কোনোদিন অন্য কোনো আলোচনায় অন্যভাবে আমরা শুভময় বাবুকে আমাদের স্টুডিওতে পাবো। আজকে আমাদের এই সিনেমা আড্ডা গল্প এখানে শেষ করছি। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।